প্রথমেই যে খবরে নজর রাখবো, কঙ্গনা রানাওয়াতকে সপাঠে চর। কৃষক আন্দোলন ইস্যুতে কথা কাটাকাটি। চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে চর সিআইএসএফ জওয়ানের। হিমাচলের মান্ডির বিজেপির সাংসদ কঙ্গনা, এফআইআর এর পরেই অভিযুক্তকে সাসপেন্ড সিআইএসএফ এর। कि 100 रुपए के लिए बैठी है लोगों पे, ये बैठेगी वहाँ पे। मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था। पर आप इसने बयान दिया था ना कि 100 रुपए के लिए बैठी है लोगों पे, ये बैठेगी वहाँ पे। मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था। पर आप इसने बयान दिया था ना कि 100 रुपए के लिए बैठी है लोगों पे, ये बैठेगी वहाँ पे। मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था। पर आप হিমাচলের মান্ডি থেকে সদ্য নির্বাচিত হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তারপরেই বিমানবন্দরে এই ছবি সামনে এলো। চণ্ডীগড় বিমানবন্দর, সেখানেই একজন সিআইএসএফ জওয়ান যিনি সেখানে কর্মরত অবস্থায় ছিলেন, তিনি সপাটে চড় মারেন কঙ্গনা রানাওয়াতকে। সেই সময়ের ঘটনা দেখতে পাচ্ছেন, যে সময় কথা কাটাকাটি চলছিল সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে সিআইএসএফ এর তরফে। এই গোটা ঘটনায় পুলিশি তদন্ত চলছে সেই অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে। আর এই গোটা বিষয় নিয়ে কঙ্গনা রানাওয়াত, সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ, তিনি কি বলছেন শোনাবো। आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ। वहाँ पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी, जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की, उन्होंने उनके पास या उनको क्रॉस करने का इंतज़ार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियाँ देने लगी। और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं और आई एम सेफ, बट माई कंसर्न इज़ कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है, हाउ डू वी हैंडल दैट। গোটা বিষয় নিয়ে যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তিনি যেভাবে সাংসদের ওপর চড়াও হলেন, এই বিষয়ে আইনি কি প্রক্রিয়া হতে পারে, কি আইনি দিক রয়েছে এই বিষয়ের, সেই দিকে নজর রাখবো। একজন আইনজীবী, তিনি এইখানে কি বলছেন শোনাবো। দেখুন, সিআইএসএফ এর জওয়ান নিশ্চয়ই এটা একটা ওভার অ্যাক্ট ধরা যেতে পারে, কারণ কারোকে চড় মারার সে যেই হন অধিকার নেই। নর্মালি এটা 323 আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড যে 323 ধারাতে এটাতে সাজা হয়, সাজাযোগ্য অপরাধ একটা, এবং সেখানে 1 বছর সর্বোচ্চ সাজা হতে পারে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে একজন সিআইএসএফ জওয়ান চড়টা মারলেন কেন। মানে এটা একটা অত্যন্ত বিক্ষিপ্ত ঘটনা। যিনি একজন এমপি হতে চলেছেন, 323 ধারায় অনুযায়ী উনি অভিযোগ করতে পারেন, যদিও এটা নন কগনিজেবল অফেন্স, অর্থাৎ ডিরেক্টলি এফআইআর সম্ভব নয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে এনার সাজাও হতে পারে। মুম্বাইয়ে শিবসেনার সঙ্গে বৈঠক অভিষেকের। মুম্বাইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে মাতোশ্রীতে বৈঠক, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শিবসেনা প্রধানের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মুম্বাইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে মাতোশ্রীতে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে বৈঠক চলে তার। শাসককে প্যাঁচে ফেলতে প্রস্তুতি টিম ইন্ডিয়ার। দিল্লিতে শরিকদের সঙ্গে দফায় দফায় রণকৌশল বৈঠক অভিষেকের। দিল্লিতে সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টির নেতাদের সঙ্গে বৈঠক। মুম্বাইয়ে বৈঠক উদ্ধব ঠাকরের সঙ্গে। বিরোধীরা চাইছে এনডিএ সরকারের ওপর শুরু থেকেই চাপ তৈরি করতে। अब की बार
अब की बार 400 পার তো দূরের কথা, 300 বেরোতে পারেনি এনডিএ। শরিকদের ভরসায় এবার কেন্দ্রের সরকার গড়ার পথে বিজেপি। 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই অবস্থায় পাল্টা তাল ঠুকছে বিরোধীরা। তারা চাইছে প্রথম থেকে এনডিএ সরকারকে চেপে ধরতে, শাসককে প্যাঁচে ফেলতে একযোগে তাই গুটি সাজাচ্ছে বিরোধীদের টিম ইন্ডিয়া। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি পেয়েছে 37 আসন, বাংলায় তৃণমূল পেয়েছে 29 আসন। ফল ঘোষণার পরের দিনই মমতার দূত হয়ে দিল্লিতে পৌঁছে যান অভিষেক। তারপর থেকে দফায় দফায় করেছেন রণকৌশল বৈঠক। বুধে ইন্ডিয়ার বৈঠক, বৃহস্পতিবার সকালে প্রথমে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দিল্লির বাড়ি যান অভিষেক। দুজনের মধ্যে প্রায় 45 মিনিটের মতো কথা হয়। পরে অভিষেকের দিল্লির বাড়িতে যান আম আদমি পার্টির 2 শীর্ষ নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। প্রায় আধ ঘন্টা বৈঠক করেন। এরপর রাতে মুম্বাইয়ে মাতোশ্রীতে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अभिषेक बैनर्जी और डेरेक ओबरॉन मुंबई में आकर मातोश्री में आकर उद्धव ठाकरे शिवसेना पार्टी के से एक लंबी बातचीत हुई। नरेंद्र मोदी और उनकी भारतीय जनता पार्टी, उनको बहुमत नहीं मिला है, फिर भी वो सरकार बना रहे हैं। खिचड़ी पकाने की कोशिश चल रही है। डाउट है ये खिचड़ी ठीक से नहीं पकेगी और देश का नुकसान होगा, अनस्टेबिलिटी रहेगी। ऐसे में देश हित के लिए हम क्या कर सकते हैं, इस बारे में जरूर एक दूसरे के साथ हम लोग बात करते हैं। এনডিএ সরকারকে কিভাবে শুরু থেকে চাপে ফেলা যায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধীরা। তৃণমূল যেমন বঞ্চনা ইস্যুতে লোকসভায় প্রথম থেকে সুর চড়াতে চাইছে, এছাড়াও বেশ কিছু অস্ত্রে শান দেবে বিরোধীরা, যেমন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, মূল্যবৃদ্ধি, জিএসটি। এছাড়া সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতাতেও এক সুরে সরব হবে টিম ইন্ডিয়া। 24-এর ভোটের আগে নানা সময়ে নানাভাবে অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেছে গেরুয়া শিবির। এই দুটি ইস্যুরই চরম বিরোধী তৃণমূল। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে। এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোট, এই দুই ইস্যুর বিরোধিতায় এবার লোকসভাতেও বিরোধীরা ঝড় তুলবে। তারই রণকৌশল ঠিক করতে বারবার বৈঠকে টিম ইন্ডিয়ার শরিকরা। নিউজ 18 বাংলা। রাহুল গান্ধীর নিশানায় মোদি অমিত শাহ। এবার ইস্যু শেয়ার মার্কেট। তার অভিযোগ, দুজনের পরামর্শে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে সাধারণের 30 লক্ষ কোটি টাকা জলে গিয়েছে। এটা দেশে স্টক মার্কেটের ইতিহাসের সব থেকে বড় দুর্নীতি। चुनाव के समय प्रधानमंत्री ने, होम मिनिस्टर ने और फाइनेंस मिनिस्टर ने स्टॉक मार्केट पर टिप्पणी दी। प्रधानमंत्री ने 2-3 बार 4 बार देश को कहा कि स्टॉक मार्केट तेजी से आगे बढ़ने जा रही है। होम मिनिस्टर ने सीधा कहा कि 4 जून को स्टॉक मार्केट आसमान में जाएगी, लोगों को खरीदना चाहिए, और यही मैसेज फाइनेंस मिनिस्टर ने दिया। इंटेलिजेंस एजेंसीज ने 200 और 220 के बीच में सरकार को बताया था कि उनकी सीट्स आ रही हैं। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। तो ये जो आप देख रहे हैं, हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। আর এই প্রসঙ্গে পাল্টা রাহুল গান্ধীকে তো পীযূষ গোয়েলের। फिर एक बार मोदी सरकार आना निश्चित है और शायद इस बात से राहुल गांधी जी बड़े परेशान नजर आते हैं और अपने बयानों के साथ विदेश और देश के निवेशकों को एक भय के वातावरण में निवेश ना करें, इसके लिए उत्साहित करने की कोशिश कर रहे हैं।
और ये जो बात 30 लाख करोड़ की करते हैं राहुल गांधी जी, मुझे ध्यान आ गया कि क्यों देश की जनता का राहुल गांधी जी पर जरा भी विश्वास नहीं, क्योंकि वो ये भी नहीं समझते कि ये तो वैल्यूएशन है। वैल्यूएशन से मतलब नहीं है, जो खरीद और बेच होती है उसी का मतलब होता है, और उसमें फॉरेनर्स ने नुकसान पाया, भारत के निवेशकों ने लाभ लिया है। জেপিসি অর্থাৎ যে যৌথ সংসদীয় যে কমিটি রয়েছে সেই কমিটির দ্বারা এই গোটা বিষয়ের তদন্ত হোক চাইছেন রাহুল গান্ধী। हम जेपीसी करवाएंगे। अब ऑपोजिशन में बहुत ज्यादा ताकत है, बहुत ज्यादा स्ट्रेंथ है, और पूरा जो पार्लियामेंट का की सिचुएशन है वो बदल गई है। লোকসভা ভোটে বাংলায় ফের সবুজ ঝড়, কিন্তু কলকাতায় খোদ 3 মেয়র পরিষদ এবং 5 বড় চেয়ারম্যানের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল, 45টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, আর 2টি ওয়ার্ডে সিপিআইএম 1 নম্বরে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের কিছু এলাকা পড়ে কলকাতা পুরসভার মধ্যে। এই 3 কেন্দ্রই দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে। এবারও জিতেছেন ঘাসফুলের প্রার্থীরা। তবে কলকাতা পুরসভা এলাকার অনেক ওয়ার্ডে বিরোধীরা এগিয়ে। লোকসভা ভোটের পুরসভা ওয়ারি ফল অনুযায়ী তৃণমূল এগিয়ে 97টি ওয়ার্ডে, বিজেপি 45টিতে, সিপিআইএম 2টিতে। বিজেপি যে 45টি ওয়ার্ডে এগিয়ে, তার মধ্যে 24টি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে, 20টি কলকাতা দক্ষিণে, 1টি যাদবপুরে। সিপিআইএম যে 2টি ওয়ার্ডে 1 নম্বরে, সেই 2টি পড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে। লোকসভা ভোটে কলকাতা পুর এলাকায় অনেক হেভিওয়েট কাউন্সিলরের ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল। 3 মেয়র পরিষদের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। এই তালিকায় রয়েছেন দেবাশিস কুমার, যিনি মেয়র পরিষদের পাশাপাশি রাসবিহারীর বিধায়কও, আর 2 মেয়র পরিষদ হলেন সন্দীপ বক্সি এবং অসীম বসু। এটা দুর্ভাগ্যজনক, কারণ আমরাও রক্ত মাংসের মানুষ, আমরা পরিশ্রম করি, আমরা কাজ করি, এই কারণে কাজ করতে ভালোবাসি, মানুষের জন্য করতে চাই। আমার অঞ্চলের যারা বসবাসকারী তারা আমার পরিবারের মানুষ, কিন্তু আলটিমেটলি যখন রেজাল্টটা এরকম আসে তখন মনে হয় কোথাও একটা যেন খামতি থেকে যায়। এই খামতিটা হচ্ছে বোঝানোর খামতি, এবং তার দায় আমার। আমি পারিনি বোঝাতে, কিন্তু আমার বিশ্বাস যে আগামী দিনে তাদের বোঝাতে পারবো। তৃণমূলের 5 বড় চেয়ারম্যানও তাদের ওয়ার্ডে পিছিয়ে। জুই বিশ্বাস, দেবলীনা বিশ্বাস, সুস্মিতা ভট্টাচার্য, সুদীপ পল্লে এবং সুশান্ত ঘোষের ওয়ার্ডে তৃণমূলকে টেক্কা দিয়ে এগিয়ে বিজেপি। 2019 সালে লোকসভা ভোটের পুরসভা ওয়ারি ফল অনুযায়ী কলকাতার 51টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। 19-এর এই ফল থেকে শিক্ষা নিয়ে 24-এ কোমর বেঁধে ছাপায় তৃণমূল। দলীয় কাউন্সিলরদের ঘাড়ে দেওয়া হয় গুরু দায়িত্ব। প্রত্যেক কাউন্সিলরকে বলা হয় তার ওয়ার্ড থেকে তৃণমূল যাতে লিড পায় সেটা নিশ্চিত করতে হবে। আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছে, সুতরাং কিছু জায়গা আছে যেখানে যদি না হেরে যায় তাহলে নিশ্চিতভাবে সেটা হতে হবে। এদের সবার পারফরমেন্স যাচাই হবে। 21-এর বিধানসভা ভোটের ফল অনুযায়ী কলকাতার 12টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। ওই বছরই কলকাতায় পুরো ভোট হয়, বিজেপির ঝুলিতে যায় মাত্র 3টি ওয়ার্ড। তাই তৃণমূলের অনেকেই লোকসভা ভোটের পুরসভা ওয়ারি ফলকে সেরকম গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে লোকসভা ভোটের সঙ্গে পুরো ভোটের কোনো তুলনাই হয় না। এটা ডিপেন্ড করে, কারণ পৌরসভার ভোটটা আলাদা যেমন হয়, আরও বেশি পায় বিধায়কদের থেকে। বিধায়করা আবার লোকসভা যারা তাদের থেকে বেশি ভোট পায়। সুতরাং তারা ভেবে নেয় যে বিধানসভায় তারা রাজ্যের দেবে, অনেক সময় তারা ভেবে নেয় পৌরসভায় নিত্য পরিষেবার ব্যাপারে তারা এদের থেকে সাহায্য বেশি পাবে। আবার লোকসভায় ভাবে যে এখানে বোধহয় ভোট দিলে মোদি বোধহয় জিতে যাবে, কিন্তু তা তো নয়। নিউজ 18 বাংলা।